দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। ৩০শে ডিসেম্বর বছর বিদায়ের একদিন আগেই চলে গেলেন খালেদা জিয়া। সারা দেশেই তার জন্য শোক জানাচ্ছেন দলের নেতাকর্মী, একইভাবে সাধারণ মানুষও। দেশ-বিদেশে অনেক সরকার প্রধানরাও শোক জানিয়েছেন এবং দেশে রাষ্ট্রীয় শোক জানানো হয়েছে ৩ দিনের এবং ১ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। কাল তার আ দাফন সম্পন্ন হবে ঢাকায়। এইসব নিয়ে আমাদের আজকের আলোচনা বিদায় খালেদা জিয়া। আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি নাগরিক কক্ষের সভাপতি রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্নাকে। আর এই আয়োজন বার্তা কক্ষে আপনাদের সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। যাচ্ছি সরাসরি আজকের আলোচনায়। আমাদের সঙ্গে আছেন নাগরিক কক্ষের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আপনাকে স্বাগত। আজ সকাল থেকেই যখন খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায়, তারপর থেকে এক ধরনের শোকের আবহ। এভার কেয়ার থেকে তিনি অনেকবারই সুস্থ হয়ে ফিরেছেন গুলশানের বাসভবনে, কিন্তু এবারে আর ফিরলেন না। তো ঠিক সব মিলিয়ে আপনি একজন রাজনীতিবিদ, তিনি একজন রাজনীতিবিদ। আপনার জায়গা থেকে দেখা এবং খালেদা জিয়ার বেড়ে ওঠা, বিশেষ করে বিএনপির সঙ্গে বেড়ে ওঠা, বিএনপির সাথে ৮০ দশকের থেকে এখন পর্যন্ত একটা দীর্ঘ সময়। আপনি তার এই সময়টাকে কিভাবে মূল্যায়ন করেন, এই পুরো রাজনৈতিক জীবনটাকে? মানে তার রাজনীতিতে প্রবেশ যদি বলেন, জি, এটা আমাকে বেশ আকর্ষণ করে। উনি যে চেয়েছেন তা না, পরিবেশটা এমন হয়েছে। বিচারপতি সত্তার যথেষ্ট বয়স হয়েছে, উনি পারছেন না। অনেকেই মনে করছেন যে দল সামলাতে, সরকার সামলাতে বয়স তার বাধা হয়ে যাচ্ছে, পরিবর্তন চাচ্ছিলেন অনেকে। সেই রকম সময় তাকে কেন্দ্র করেই কথাবার্তা উঠেছিল। বেগম জিয়া তখন অনেকটাই নিভৃতচারিণীর মতো ছিলেন। মানে জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিলেন, অথবা তার আগে সামরিক বাহিনীর অফিসার ছিলেন। সামরিক বাহিনীর অফিসার হিসেবে, তার স্ত্রী হিসেবে বিভিন্ন প্রোগ্রামে যে যাওয়া, সেগুলো উনি যেতেন হয়তো, কিন্তু ফোকাস ছিল না কোনো। প্রেসিডেন্ট হিসেবেও মানে তিনি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে গেছেন খুব, এরকম করেও ফোকাসড হননি। তারপরে যখন সাত্তার সাহেব আসলেন, তখনও কথা হয়েছিল যে তাকে দায়িত্ব দেওয়া যায় কিনা, কিন্তু যে আমার মনে হচ্ছে ভেতর থেকেই একটা আপত্তি ছিল ওনার বা তার পরিবারের, এই জন্য উনি তখন আসেননি। তারপরে যখন উনি এলেন, তখন তার মডেস্টিটা খুব চমৎকার লেগেছে আমার। যেমন ধরেন, উনি যখন প্রথম সংসদ সদস্য নির্বাচিত হলেন, তারপরে প্রথম যে সংসদের বৈঠক হয়েছিল, সেখানে আলোচনা হচ্ছে। তার মধ্যে কেউ কেউ এরকম বলেছিলেন, আমরা কিন্তু সংসদে আগে আসিনি, এই প্রথমবার এসেছি, আমরা অত ভালো বুঝি না, হয়তো ভুল টুল হবে। স্পিকারকে বলছেন আমাদের এগুলোকে মাফ করে দেবেন। উনি খুব বিনয়ের সাথে বলেছেন, আমিও কিন্তু নতুন, আমিও এরকম কিছু বুঝি না। এইরকম আমাদের দেশের রাজনীতিতে খুব অকপট স্বীকারোক্তি নাই, বরঞ্চ আমরা বুঝি না কখনো বলতে যাই না, ভাব করি যে সবই বুঝি, আমরা না বুঝি কোনটা আবার। তো সেদিক থেকে উনি একেবারেই, অনেকে তখন বলতেন যে মানে গৃহবধূ থেকে রাজনীতিবিদ হলেন। এই তার ট্রান্সফরমেশনটা খুবই স্লোলি, গ্র্যাজুয়ালি, ডিসেন্টলি, বাট ভেরি পাওয়ারফুলি হয়ে গেল। এবং এত পাওয়ারফুলি হলো যে উনি তখন মানে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত হলেন। তার প্রতিদ্বন্দ্বিতা ছিল শেখ হাসিনার সঙ্গে। এক একজন এক এক রকম হয়, এবং এক একজনের এক এক রকম বৈশিষ্ট্যের কারণে এক একভাবে মানুষ কর্তৃক সমাদৃত বা অতখানি সমাদৃত হন না, কিন্তু বেগম জিয়া সমাদৃত হয়েছিলেন। ওনার সম্পর্কে খুব বড় করে একটা জিনিস ছিল, উনি কথা কম বলেন। তার সঙ্গে যুক্ত হয়েছিল উনি শোনেন বেশি। এরকম হতে পারতো কথা কম বলবে না, তো বোঝেই না কি কথা বলবে, লেখাপড়া কত দূর জানে, এরকম কথাবার্তা কেউ কেউ বলবার চেষ্টা করেছিলেন, কিন্তু এগুলো চাপা পড়ে গেছে। উল্টেটা আসছে যে না, উনি শি ইজ এ গুড লিসনার, উনি বোঝার চেষ্টা করেন এবং বুঝে শুনেই কথাবার্তা বলেন। মানে আচরণের মধ্যে যে একটা পরিমিতি বোধ, এটা তার খুবই, মানে এটা তার চারিত্রিক বৈশিষ্ট্যকে বা সৌন্দর্যকে বাড়িয়েছে, আমি বলবো এরকম করে। ধরেন, অনেক সময় তার সাথে আমাদের গ্রুপে বৈঠক হয়েছে,
ব্যক্তিগতভাবে আমার সাথে ওয়ান টু ওয়ানও কিছু কথাবার্তা হয়েছে। আমি যতই দেখেছি আমি তার মধ্যে ওই মডেস্টির ব্যাপারটা সবসময় দেখেছি। অসাধারণ সুন্দরী ছিলেন, সেটা একটা আলাদা আকর্ষণ থাকে সোসাইটিতে, রাজনীতিতে, ব্যবসা, সব জায়গাতেই। কিন্তু ওটা ছাড়াই তার ছাড়াও মানে একটা ব্যক্তিত্বের ব্যাপার, মানে যেটাকে আপনি অতটা ভয় পান না কিন্তু সমীহ করেন। আহ, অতটা তাকে আপনি হয়তো জানেন না, তবু তাকে দূরের মনে করেন না, জি কাছেরই মনে করেন। আবার হয়তো একজন আছেন খুব কথা বলছেন, তিনি হয়তো মনে করছেন তিনি কথা বলে মন জয় করছেন, কিন্তু অন্যের ভালো লাগছে না, ওনার কথা না বলেও টানবার মতো এরকম একটা ব্যাপার ছিল। তিনি মানে রাজনীতিতে বিশেষ করে ধরেন এরশাদ বিরোধী আন্দোলনের সময় জি যেটা হলো, আশির দশকে, 90-এর আগে 80 পর্যন্ত। দশকে, এই সময় মানে নানা রকম, কি বলবো আমি, যে মানে ছল চাতুরি বা কুটচাল টাইপের ব্যাপার ছিল, আপোষকামিতা, সুবিধাবাদ ছিল। এই সময় উনি একেবারে খুবই রেসলিউটলি মানে একটা আপোষের নেত্রীর ইমেজ পেয়ে গেছিলেন। এবং এইটা কিন্তু মেকি না। আমরা তো অনেক সময় হয় যে বলে না যে একটা মানুষের ভেতরে কি তা ওইটা রাজনীতিতে বড় না, বড় হচ্ছে যে তার পারসেপশন কি, মানুষ তার সম্পর্কে ভাবে কি। তো বেগম জিয়ার ইমেজ গড়ে তোলবার জন্যে বিশেষ কোনো চেষ্টা হয়েছে এরকম না। আমি অনেকের ব্যাপারে এরকম দেখেছি, মানে তার একটা ইমেজ গড়ে তোলার চেষ্টা হয়। যেমন আমি বোধহয় আপনাদের এখানে জানি না কখন কথায় কি বলি, মহাত্মা গান্ধী একজন সাত্ত্বিক ব্রাহ্মণ, কিন্তু তার ইমেজটা গড়ে তোলা হয়েছিল একটা সেকুলার পলিটিক্যাল লিডার হিসেবে। আর মোহাম্মদ আলী জিন্নাহ আসলে সেকুলার লোক ছিলেন, কিন্তু তাকে মুসলিম লিডার হিসেবে শেষ পর্যন্ত কিছুই করে না হলে একটা টুপি অন্তত মাথায় দেন। বেগম জিয়া স্বাস্থ্যে খুব পছন্দ করতেন, বোঝাই যেত, শি ওয়াজ অলওয়েজ টিপটপ। এটা নিয়েও তার প্রতিপক্ষ অনেক কথাবার্তা বলেছে, কিন্তু উনি এটাকে কোনো সময় উগ্র, কটু কিংবা ধরেন যে বিরক্তিকর কিছু করেনি। অলওয়েজ ডিসেন্সি এবং মডেস্টি ছিল ওইটার মধ্যে। এবং সেইভাবে উনি এই যে নিজেকে একটা মানে দৃঢ়চেতা নেত্রী যায়, আপোষহীন মানে ঝগড়াঝাটি করে রাগ করে চলে যাচ্ছে। আমি হয়তো কারো করে উদাহরণ দিতে পারি, ধরেন নির্বাচনে হেরে গেছেন তো রাগ করে ঘরের দরজা গিয়ে বন্ধ করে আর খুলছেন না, সবাই ডাকাডাকি করছে, কিন্তু সেরকম ছিল না। একেবারে রাগ, খুবই কম্পোজ টাইপের। মানে এই জিনিসগুলো আমাকে, মানে তার ব্যাপারে আমাকে সবসময় মানে আকৃষ্ট করতো যে উনি হাউ ক্যান শি, যে লাইফটা লিড করেছেন, তারপরে ওই রকম কোনো আবস্ট্রাক্ট টাইপের কিছুই ছিল না তার মধ্যে, যে মেকি জিনিস দেখাচ্ছে অথবা বাহুল্য দেখাচ্ছে, মানে ডান্ট মারছে, ওই রকম কোনো ব্যাপার ছিল না। খুবই সাধারণভাবে সেটি দেখা যেত। আমার আরেকটা জিনিস মানে যেটা দীর্ঘ সময়, আপনি একটা সময়ের কথা বলছেন এবং ওভারঅল তার সম্পর্কে আপনি বলছিলেন, আমরা সবশেষ যখন তিনি তার মৃত্যুর আগেও এই যে আগামী নির্বাচন, এই সময়ে তিনি অংশ ছিলেন নানাভাবে। একদিকে বিএনপির চেয়ারপারসন, আর একদিকে তিনি এই নির্বাচনে প্রার্থীও ছিলেন। গত একদিন আগেও তার বিষয়ে আলোচনা হলো, যদিও বিএনপির পক্ষ থেকে পরিবর্তিত আরেকজন প্রার্থী রাখা হয়েছে। কিন্তু আমি আরেকটি বিষয় আনতে চাই, সেটা হচ্ছে অনেক কিছু ছাপিয়ে ঠিক ১৭ বছর পর যখন তারেক রহমান ফিরলেন, তখন খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে অনেকটা অচেতন অবস্থায়, এবং তারপরে তিনি চলেই গেলেন সেখান থেকে। এটি আসলে একই সাথে তারেক রহমান বিএনপির লিডার হিসেবে এবং বিএনপির উপরে এবং নির্বাচনের আগের এই সময়টায় আসলে প্রভাব ফেলবে, নাকি এটা আসলে এটা একটা মানে কিরকম? এটা কঠিন প্রশ্ন করেছে একটা, মানে এটা তো খুবই স্পেকুলেটিভ কথা হয়তো। জি। তো এত স্পেকুলেশন আমি খুব বেশি করতে পছন্দ করি না। এটা আমি বলবো আমি যতখানি বুঝি বা আমার মনে হয়। তার আগে আমি বলি যেটা আমি বলতে দিয়েছিলাম, ধরেন এই যে উনি বেড়ে উঠলেন একটা আন্দোলনের মধ্যে দিয়ে, একেবারে গৃহবধূ, ক্যান্টনমেন্টে পশ লাইফ, সেখান থেকে আসলেন। এই যে অ্যাডজাস্টমেন্টের ক্যাপাসিটিটা, এইটাও কিন্তু আমরা অনেকে খেয়াল করি না। মানে অনেকেই আছে না, গরিব ঘরের মেয়ে বা গরিব ঘরের ছেলে, কিন্তু কোনোভাবেই তার দারিদ্র্যকে অ্যাকসেপ্ট করছে না। আবার অনেকে আছে খুবই প্রাচুর্যের মধ্যে আছে, কিন্তু খুব সিম্পল লাইফ তার ব্যক্তিগতভাবেই পছন্দ। তো ওনার ব্যাপারটা এরকম হলো যে যিনি একেবারে অল টুগেদার অ্যালিয়েনেটেড, বিচ্ছিন্ন রাজনীতি থেকে, সেখান থেকে এই আন্দোলন এতগুলো এটা করে তার যে ইমেজটা গড়ে উঠলো, এই ইমেজের সঙ্গে সঙ্গে
আমি বলবো এরকম যে ঠিক ডেফিনেটলি ধরেন কোনো উদাহরণ সহ নয়, কিন্তু এমনিতেই তাকে সবাই এক ধরনের একটা চিন্তাশীল বিজ্ঞ মানুষ মনে করলেন। প্রতিনিয়ত তার সম্পর্কে বলা হতো যে লেখাপড়া জানে না, এই করে, কুই পাস করেছে, কথা বলতে জানে না, বক্তৃতা করতে জানে না। কিন্তু দেখা গেল যে অল্প দিনের মধ্যে উনি এমনকি ইংরেজিও এত সুন্দর বলছেন যে অনেকে অবাক হয়ে যাচ্ছে। তো এইটাই আপনার পরবর্তী প্রশ্নটা আরেকবার করেন, আমি তখন বলছি। যে সরকারের দিক থেকে নানা রকম পদক্ষেপ নেওয়া হয়েছে, সারা পৃথিবীর বিভিন্ন গণমাধ্যমে খবর আসছে, কিন্তু সবকিছু ছাপিয়ে যে তারেক রহমানের ফেরা, যেটি প্রায় অনিশ্চিত ছিল, এইটা সেটি আমি ফিরে বলছি, আসার ধরেন পরে। এইটা হলো কি, দুটো একটা সময় দেখা গেল হুম, ওনার সিদ্ধান্তটা খুবই বিচক্ষণ হয়েছে। আচ্ছা। এইটাকে আমি এইভাবে যুক্ত করছি, ধরেন আপনি যদি তারেক রহমানের এন্ট্রিটা দেখেন ইনটু পলিটিক্স, হুম, এইটাকে আপনি ল্যাটারালও বলতে পারেন, ভার্টিক্যালও বলতে পারেন। মানে ভার্টিক্যাল বলছি কোন অর্থে, উনি ইম্পোজ ছিলেন। হুম, মানে তার বাবা প্রেসিডেন্ট, তার মা প্রাইম মিনিস্টার, তার জি। দলের গঠন করেছেন, দলে তারা তারা তাকে ওরকম জায়গায় বসিয়েছেন। কিন্তু আবার দেখেন, তাকে বসিয়েছে কিন্তু প্রেসিডেন্ট বানিয়ে দেয়নি, যেরকম হুম, অন্যান্য অনেক ক্ষেত্রে হয়েছে। হুম, আমাদের ইন্ডিয়া পাকিস্তানের উদাহরণ আছে। উনি একটা কমিটির মেম্বার হয়েছেন, তারপরে এবং আমি বগুড়ায় জানি, সেটা। এবং হ্যাঁ, আমি জানি ধরেন আমার বাড়ি যেহেতু বগুড়া, জি। আমার থানাতে কোনো একটা জায়গায় গিয়ে উনি একদম কর্মীরা যেরকম বসে সভা শোনেন, উনি এরকম সভা শুনেছেন হুম, বসে বসে, বক্তৃতাও করেননি। হুম। অনেকেই মানে আপনি তারেক উনি, রহমানের কথা হ্যাঁ বলছেন তারেক এখন। রহমানের কথা বলছি, মানে উনি যে সবার মধ্যে বসে আছেন, এটা সবাইকে একটু বিব্রত করছে আজ যে উনি আছেন, কিন্তু হুম, উনি অ্যাজ ইউজুয়াল বসে আছেন। আমি বলছি বেগম জিয়া নিশ্চিতভাবেই তার ছেলেকে হুম, রাজনীতিতে ইন্ডাক্ট করেছিলেন। হুম। সেটা ভার্টিক্যাল বলবেন না ল্যাটারাল বলবেন, আপনি যদি এটা মুশকিল। সেটা একটা সমালোচনা হতে পারতো, হুম, কিন্তু দুটোর যদি কম্বিনেশন হয় তখন কিছুই বলতে পারবেন না। হুম, আমরা কমনলি বলি উত্তরাধিকারের হুম, রাজনীতি, হ্যাঁ এটা একটা উত্তরাধিকার তো বটেই, পিতা মাতা তো বড় বলেই তো ওই জায়গায় হুম, গেছেন, তার মধ্যে যোগ্য লোক আর থাকলেও তারা তো এই সুযোগটা পাননি। হুম। কিন্তু তারপরেও তিনি যে প্রবিষ্ট হলেন রাজনীতির মধ্যে, সেই প্রবেশটা কোনো মানে বেদনাদায়ক নয়, মানে প্রবেশের যন্ত্রণাদায়ক নয়। ধরনটাকে বলছেন আপনি। হ্যাঁ, ধরনটাকে হুম, বলছি আমি। হুম, ওইভাবে যে প্রবেশ করানো, আমার মাঝে মাঝে মনে হয়েছে যে বেগম যে এটা খুবই ডেফটলি যোগ্যতার সঙ্গে করেছেন। আর ধরেন এই সাম্প্রতিককালে উনি যখন অসুস্থ, একটা তো আছেই যে অসাধারণ, মানে যে মানুষটা এইরকম এত, ওই আবার বলি পশ লাইফ, এত হুম, বিলাসী জীবন যাপন, তিনি এতদিন এই কষ্ট সহ্য করেছেন, যেরকম তারপরে মানসিক নির্যাতন হয়েছে, জেল খেটেছেন, হুম, বদনাম করা হয়েছে, দুর্নাম হয়েছে, দুর্নীতির অভিযোগ করা হয়েছে, সবকিছু কিন্তু রেজলিউট ছিলেন একদম সব হুম, সময়। খুব খারাপ সময় তার সাথে আমার যে কথা হয়েছে কিংবা তার যে মেসেজ আমি পেয়েছি, আমি দেখেছি তার মধ্যে মানে একদম নর্মাল টাইমে যেরকম বিহেভ করেছেন সেরকম করেছেন। হুম। তো খারাপ যখন, সময় মানেতে বলতে রাজনৈতিকভাবে খারাপ সময়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, হুম, তো এইটা যখন তার ছেলের উপরে প্রভাব ফেলেছে কিরকম, উনি যখন আর পারছেন না, হুম, তখন বলা হলো যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবেন তার পুত্র। হুম, তো খুব স্বাভাবিকভাবে হতে পারে, তো মা হয়ে ছেলেটাকে তো করে দিয়েছেন। কিন্তু এইটা যেরকম করে তারেক রহমান আবার করলেন, এটা উনি কতখানি ডাইরেক্টলি করেছেন তা আমি জানি না, মানে বেগম জিয়া হুম, কতখানি হুম, ডাইরেক্টলি তার ছেলেকে এরকম করে বিল্ড আপ করেছেন জানি না, কিন্তু তারেক রহমান এরকম করেই আসলেন যেন অ্যাজ ইফ উনি তৃণমূল থেকে আসছেন। হুম, আমি বলছি অ্যাজ ইফ। এবং এরপরে ধরেন সর্বশেষ আমি একটা দুটো ঘটনা জানি, এই অন্তর্বর্তী সরকার আসবার পরে, জি। যেমন ইউনূস তারেক বৈঠক, হুম। এই ব্যাপারেও আমি, লন্ডন বৈঠকের কথা বলছেন আপনি। লন্ডন বৈঠক, জি। এই ব্যাপারে আমি দেখেছি যে এরকম খুবই বিশাল রকম একটা আলোচনা চলছে বিএনপির মধ্যে, না বসার কোনো প্রশ্নই আসে না। কিন্তু বেগম জিয়া খুবই দৃঢ়ভাবেই তখন বলেছেন, কেউ বলতে শোনে নাই, কিন্তু হুম, আমি জানি তাই হুম, বলছি, আপনিও হয়তো জানেন, উনি বলছেন হুম, না এটা করতে হবে, এবং এটাতে দৃঢ় ছিলেন, হুম, বসেছে, এবং তার রেজাল্ট বিএনপির জন্য তো মানে সোনায় সোহাগার মতো হুম, ব্যাপার। আমি বলবো দেশের জন্য ভালো হচ্ছে, কারণ একটা হুম, বড় বিশৃঙ্খলার মধ্যে গেলে তো ভালো হয়। সেই দিক থেকে যেটা আপনি বলতেন যে কি প্রভাব রেখেছে, হুম, এতখানি প্রভাব তো আমি দেখছি। ভবিষ্যৎ প্রভাবটা কতখানি রেখেছে সেটা কিন্তু দেখা যাবে তার ছেলে তারেক রহমানের মাধ্যমে। হুম, সত্যি সত্যি মা ছেলেকে রাজনীতির
গুণের কতখানি গিফট করতে পেরেছেন বা ইন্ডাক্ট করতে পেরেছেন। আজকে সকালে তিনি মারা গেছেন, সকাল 6টা কিছু পরে। দুপুর 12টার পরেই দলের বৈঠকে তারেক রহমানকে দেখা গেছে বিষণ্ণ, স্বাভাবিকভাবেই। তার মা ছেলে হিসেবে তার একটা বিষণ্ণতা স্বাভাবিক ছিল, কিন্তু দলের দায়িত্ব, দলের যে বৈঠকেও অংশগ্রহণ করেছেন এবং প্রেস কনফারেন্স, সেগুলোতে দেখা গেছে। আমি একটু আপনার কথা থেকে আসতে চাই যে এক ধরনের গৃহবধূ, তারপরে সেনাপ্রধানের স্ত্রী, তারপরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, এভাবে তিনি দেখেছেন। তারপরে তিনি নিজে প্রধানমন্ত্রী। তার পরিচয়ের ক্ষেত্রে সবার আগে বলা হয় যে তিনি ৩ বারের প্রধানমন্ত্রী। কিন্তু এই পরিচয়ে ছাপিয়ে আমি এই জায়গাটা আরেকবার একটু অন্যভাবে যদি প্রশ্ন করি যে মা হিসেবে নাকি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান বা দলের উপর যে তার প্রভাবটা, সেটাকে তিনি বিচক্ষণতার সাথে এবং রাজনীতিবিদের মতোই করেছেন, নাকি অনেকটা মা হয়ে গেছেন? আপনার জায়গা থেকে কি মনে হয়? ওই আবারও বলবো, ডিফিকাল্ট কোয়েশ্চেন। মানে ধরি এটা মূল্যায়ন করার জন্য যত ঐকান্তিক সম্পর্কটা দরকার তা তো আমার সাথে কখনো ছিল না। মানে এমনিতে ওনারা আমাকে ভালো জানতেন, আমিও তাদের সম্পর্কে যা জানি সেটা তো বলছি, বা জানতাম সেটা বললাম। তার বাইরে ওই জিনিসটা আমি জানি না। যেমন ধরেন মা ছেলেকে যে শাসন করে তা আমরা দেখি কত, বা পিতা যে শাসন করে দেখি কত, যেটা বাইরে থেকে দেখি। সেটা মোগল সম্রাটদের আমলেও হয়েছে, তাদের যুবরাজদের বড় করবার ক্ষেত্রে। এইখানে কিন্তু এই গ্রুমিং অফ তারেক জিয়া অ্যাজ আ পলিটিশিয়ান উনি কি ভূমিকা রেখেছেন তা দেখিনি আমি। কিন্তু যেটা আমি একটু আগে আপনাকে বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে তিনি তার নিজের ক্রিয়া দিয়ে যতখানি প্রভাবিত করেছেন তার দলকে, দেশের মানুষকে, আমার কাছে মনে হয়েছে ততখানি প্রভাবিত তিনি তার ছেলেকেও করেছেন। ততখানি না হলেও অনেকটা করেছে, এটা আপনি মনে করেন? এবারে একটা ওই সময়টায় আসতে চাই, ৮০ দশক এবং ৯০ দশকের পরে। মানে ৯০ সালের আন্দোলনে যখন গণঅভ্যুত্থান হলো, তার আগে এবং পরের পরিবেশটা তো একটু আলাদা বাংলাদেশে। সেই সময় ৯০ এর আগে পর্যন্ত এরশাদ বিরোধী একটা আন্দোলন ছিল। আপনি নিজেও সেই সময়টা সম্পর্কে জানেন। তখন খালেদা জিয়ার যে ভূমিকা, সেটা একরকম। কিন্তু ৯০ এর পরে আবার তখন এরশাদ বিরোধী। তারপরে কিন্তু খালেদা হাসিনা একটা কালের মতো অনেক সময় পত্রিকায় লেখা হতো এবং মানে এক দল আরেক দলের সমালোচনা করতো অনেক বেশি, এবং নেতা-নেত্রীদেরও সমালোচনা হতো। খালেদা জিয়ারও সমালোচনা হতো। খালেদা জিয়ার পক্ষ থেকে আ শেখ হাসিনার বিরুদ্ধে হতো। একদিকে এরশাদ বিরোধী ৯০ এর আগে পর্যন্ত, পরে হচ্ছে শেখ হাসিনা বিরোধী যে অবস্থান, এবং সেটাকে আ মেইনটেইন করার ক্ষেত্রে, দলকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার যে বিচক্ষণতা, এটা আসলে কোত্থেকে আসলো? এটা কি জিয়াউর রহমানের খুব কাছাকাছি তিনি ছিলেন, সেইটা আপনার কাছে মনে হয়, নাকি তার নিজস্ব অ একটা? আমি গতকালকে বা পরশু কোথাও পড়লাম, আমি আগেও জিনিসটা হয়তো আমার নজরে এসছে কিন্তু তারপরে এড়িয়ে গেছে। সেটা হচ্ছে, খেয়াল করবেন, অপোজিশনকে মোকাবেলা করবার ক্ষেত্রে যেমন আওয়ামী লীগ যত ইংরেজি বল কি বলবো ভেরিউলেন্ট, একটু মানে খুব শার্প, কঠিন সমালোচক এবং মাঝে মাঝে নিন্দুক, বেগম কি বলে জিয়াউর রহমান কিংবা তার স্ত্রী হিসেবে বেগম জি এইটা করেননি। যত ইভেন মাঝে মাঝে নাস্টি কথাও বলেছেন শেখ হাসিনা, এগুলোর কিন্তু জবাব দেননি খালেদা জিয়া। মানে ওই ধরনের যেটা কাদা ছড়ায়, যেটা বিষ ছড়ায়, সেরকম বক্তৃতা হয়তো তার প্রতিপক্ষ করেছেন, কিন্তু এটা খালেদা জিয়া করেননি কোনো সময়। উনি এবং বেগম প্রেসিডেন্ট জিয়া সম্পর্কে তাই বলবো, মানে অন্যের চরিত্র হরণ করা বা তাকে ছোট করা বা ওই ধরনের কাজ করতে আমি আচরণে উচ্চারণে এরকম দেখি নাই। হয় কি, ধরেন ষড়যন্ত্র আমি তলে তলে এমন করলাম যে কেউ বুঝতেও পারলো না, ওটা তো অনেক ডেঞ্জারাস। তো ওইটাকে আমি সমালোচনা করছি না, এখন আমি জানি না। আবার খুব বেশি গালাগালি করে রাগ দেখায় কিন্তু মানুষের অন্তরে ভালো হতে পারে, কাজে ওই রকম মূল্যায়ন করা ডিফিকাল্ট। আমরা সাধারণত যেটা বললাম পারসেপশন যেটা হয় সেটা দেখেই বলি, সেই পারসেপশনে জিয়াউর রহমান খুবই কুল মানুষ ছিলেন, কিন্তু কর্নেল তারেক ফাঁসি তো তার আমলেই হয়েছিল, এবং এইটা নিয়ে তখন আমরা অনেক কথাবার্তা বলেছি। ইনস্পাইট অফ দ্যাট, ধরেন যেমন আমরা ডাকসুতে যখন জিতে প্রেসিডেন্ট জিয়া খুবই আমাদের সাথে কথা বলবেন বলে হতে হতে একসময় ডাকসুর দেখা হলো, তখন আমাদের ডাকসু পুরোটাই ছিল জাসদপন্থী ছাত্রলীগের। জিজ্ঞেস করেছিলাম কর্নেল তারেককে ফাঁসি দিলেন কেন? মানে উনি এত নর্মালি দিয়ে বললেন যে আসলে এই কথা জবাব করে দেওয়া খুব মুশকিল, অনেক সময় রাষ্ট্রের দায়িত্বে থেকে এমন কাজ করতে হয় যেটা না করলে পারা যায় না, যার জবাবও সব দেওয়া যায় না।
মানে আচ্ছা। উনি এত গুছিয়ে এরকম একটা কথা বলবেন, তখন অত না বুঝে আমি এখন বুঝি যে এটা অনেক বেশ বড় কঠিন। বাপের কথা ছিল, হুম, এটা বুঝি। ঠিক এরকম করে ধরেন ক্ষমতা উনি নিয়েছেন, একটা খুবই তো টপসি টার্ভি অবস্থা হুম, ছিল। হুম, সেই সময় একে ওকে গালাগালি করে কিচ্ছু করেননি তিনি, সেগুলো ছিল। আর বেগম জিয়া তো মানে তার আর্ক রাইভাল যিনি ছিলেন তার হুম। সম্পর্কে কোনোদিন খারাপ বলেছেন আমরা আমি শেষের দিকে দেখিনি। যেটি দেখেছি যে তার কারাগারে পর্যন্ত যেতে হলো। 111 এর সময় যেতে হয়েছে। পরবর্তীতে রায়ে, মামলার রায়ে তো যেতে হয়েছে। এবং অ শেখ হাসিনার আমলের অনেকটা বড় সময়ে তিনি কারাগারে ছিলেন। আ কিন্তু তারেক রহমানের যে যাওয়া এবং আসা, মানে আমরা আসার সময়টা বললাম। কিন্তু যাওয়ার সময়ের সিদ্ধান্ত তো শোনা যায় যে তিনি এই বিষয়টি উম চেয়েছিলেন। এটা সে আমি জানি না, শুনে আচ্ছা, আপনি যেমন শুনেছেন জি, আমিও তেমন শুনেছি। তবে পরিস্থিতিটা এরকম ছিল সম্ভবত, জি। যখন মানে আপনার কাছে জীবন বাঁচানোটা বড় বিষয় মনে হুম, হয়েছে, মনে হচ্ছে নিজে আগে বাঁচি তারপরে তো অন্য কাজ করবো। যে নির্যাতনটা তারেক রহমানের উপরে করা হয়েছে শুনেছি, জি, মানে ধরেন কপি করে উপরে তুলে ফেলে দেওয়া হয়েছে হুম, মাটিতে, একদম মেরুদণ্ডের হাড়হাড্ডি ভেঙে গেছে, বহুদিন ঠিকই করতে পারি। তো ওই রকম সময় কেউ যদি বলে তুমি এইরকম চলতেই থাকবে, সেটা হুম, সহ্য করবে নাকি তার চেয়ে বাইরে চলে যাবে। আমি নিজেই নিজের কথা বলতে পারি না, তখন আমি কি করতাম হুম, যদি আমি এত বড় টর্চারে পড়িনি কোনোদিন। হুম, এইটা মানে সহ্য করেও যদি থাকেন, হুম, তার কিন্তু এক অর্থে সাতকুরবাম। জি, If জি, he or she হুম। comes back into politics, কন্টিনিউ করে, ফাইট করে, তখন আপনাকে তাকে একজন ফাইটারই বলতে হবে। আমি আসলে খালেদা জিয়ার জায়গা থেকে জানতে চাই যে মানে অনেকগুলো বিষয় মানে তার জীবনের মানে রাজনৈতিক জীবনের বাঁক বদল হয়েছে। শেষ পর্যন্ত এখানে এসে দাঁড়িয়েছে। আজকে একটা বড় শত্রু হিসেবে বা হচ্ছে সমালোচনার জায়গা থেকে শেখ হাসিনার সঙ্গে তার বিভিন্ন কথোপকথন সামনে আসে। আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতেও এখন আসছে। আজকে যারা রাষ্ট্রীয় শোক জানিয়েছে বিভিন্ন দেশ থেকে, আগামীকালকে দুটো দেশ থেকে পররাষ্ট্রমন্ত্রী আসবেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার এবং ভারতের এস জয়শঙ্কর ২ জন আসছেন। এছাড়াও যে সমস্ত দলগুলো আপনি জাসদের কথা বলছেন, গণ অধিকার পরিষদ, এরকম বেশ কয়েকটি দল পক্ষ থেকে যেমন জানানো হয়েছে, সাধারণ মানুষেরও আপনি প্রতিক্রিয়া দেখছেন। শেখ হাসিনার যে পেজ, অনলাইন পেজ সেখান থেকেও প্রতিক্রিয়া জানানো হয়েছে। আপনি নিশ্চয়ই দেখেছেন। জি। আ মানে এটা কি যেটা আগে ছিল না, মৃত্যুর আগে আমরা কখনো স্বাভাবিক যে সৌজন্যবোধগুলো ব্যাপারগুলো দেখি, সেটা কি ফিরে আসলো বলে মনে হয় এটার মধ্যে দিয়ে? না, আমি শেখ হাসিনা সম্পর্কে আমি সরি, জি, আমার হয়তো এত ক্রুয়েল হওয়া উচিত হ্যাঁ, হয়নি। কিন্তু শেখ হাসিনা সম্পর্কে আমি এখনই এত বড় সার্টিফিকেট দেব না। আচ্ছা। এটা খুবই ডিপ্লোম্যাটিক ম্যানুভারিং একটা। হুম, তাই মনে হয়েছে আমার কাছে, মানে মনে হচ্ছে যে উনি একটা ভালো মানুষই দেখালেন। এটা। কারণ তার চলবার পথে হুম, উনি যখন এখানে ছিলেন প্রধানমন্ত্রী কিংবা বিরোধী দল, জি, তখন আমি আমি তো ইনফ্যাক্ট শেখ হাসিনার যত ক্লোজ ছিলাম তত ক্লোজ আমি খালেদা জিয়ার ছিলাম না। হুম। কিন্তু ক্লোজ থাকবার কারণে শেখ হাসিনাকে ইন্ডিভিজুয়ালি যেটা দেখেছি, তাই এই যে কথা বলছি আপনি, সেক্ষেত্রে তাকে বড় বাপে আমি নিতে পারিনি, আচ্ছা। এখনো এটা নিতে পারছি না। আপনি নিশ্চয়ই সাধারণ মানুষের দেখেছেন এভার কেয়ার হাসপাতাল আজকে সকাল থেকে বিভিন্ন গণমাধ্যমে দেখেছে। সাধারণ মানুষের শুধু যে বিএনপির কর্মীরা না তা না, তার বাইরেও অনেকে এসেছেন। এই প্রতিক্রিয়াটার কারণটা আসলে আপনার কি মনে হয় যে এটা এবং আগামী কালকে আ বারবার করে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নিরাপত্তাজনিত বিষয়গুলোর জন্য খুব ভালোভাবে দেখা হয় এবং তার জানাজা আপনি জেনেছেন যে আ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে মাজার রয়েছে মানে কবর রয়েছে তার পাশে তাকে দাফন করা হবে আগামীকাল। আ উম এ এ এবং এটাও তো একটা মানে সিদ্ধান্তের বিষয় ছিল। রাষ্ট্রের এই এখনকার যে পরিস্থিতি, এইরকম সরকার না থাকলে আদৌ এটা সম্ভব ছিল কিনা সেটাও অনেকে অনুমান করেন যে হয়তো সম্ভব হতো না। না, অনুমান কেন, এরকম সরকার না থাকলে মানে ধরেন আওয়ামী লীগ যদি থাকতো তো জি। প্রশ্নই আসতো না। হুম, উনি মারা যেতে যে ভালো করে খবর দেওয়া যেত না তো। হুম, এটা জানি আমরা। আমাদের হুম, ধরেন শেখ মুজিবের কথা যদি বলি, কত বড় মাপের নেতা ছিলেন। হুম, ওনার মৃত্যুর পরে উনি কিভাবে দাফন করবেন কিচ্ছু আমরা জানতেও পারিনি তো। এরকম রাজনীতি বড় ক্রুয়েল জিনিস ওই অর্থে, সেটা তো হয়েছেই। আর এখন যেটা হলো সেটাতে হ্যাঁ ডেফিনিটলি এইরকম সরকার আছে বলেই এরকম হয়েছে। নাহলে হতো না। কিন্তু এটা হওয়াতে একটা জিনিস হয়েছে কি, মানুষের মানে ফিলিংটা এক্সপ্রেসড হয়েছে। হুম, বেগম জিয়া মাঝে জানেন এরকম আগে বলতো, "ভাই কেন তাকে লোকে এত পছন্দ করে? ভয় না, আরে ওকে এত পছন্দ করি কেন?" হুম, এরকম প্রশ্ন আওয়ামী লীগের মধ্যে বহু শুনেছি। আওয়ামী লীগের নেতারা বলতেন, নেত্রী বলতেন, সাধারণভাবে মানুষ বলে। এবং অনেক সময় এরকম হয় ওই যে বলে, হরলিক্সের এক বিজ্ঞাপন বেরিয়েছিল, "আমি তো এমনি খাই।" কেন? ভাই ভালো লাগে, ভালো লাগার কারণ বলতে পারব না।
হুম, বেগম জিয়ার প্রতি সাধারণ মানুষের একটা ভালোবাসার প্রকাশ এরকম ছিল, মানে ভালো লাগতো তাকে, জাস্ট এই। তারা অত পলিটিক্যাল অ্যানালিসিস করতে পারতো না, বেগম জিয়া এই এই কাজ করেছেন, এই ভালো কাজ করেছেন। তাছাড়া ধরেন যে শেরে বাংলা সালিসি ভোট করেছেন, হুম, প্রজাস্বত্ব আইন পাশ করেছেন, হুম, মানে ওই ধরনের মানুষ, কৃষির সঙ্গে যুক্ত মানুষ শেরে বাংলাকে তাদের প্রাণের মানুষ মনে করে ওই কাজের জন্যে। এরকম নয়, বেগম জিয়াকে মানুষ পছন্দই করত। আর একটা হয়েছে, মানে তখনকার দুই নেত্রীর মধ্যে একটা প্রতিযোগিতা, তো সেখানে শেখ হাসিনা খুব মানে সন্ধ্যার সময় ঘোষণা করেছেন যারা নির্বাচনে অংশ নেবে তারা জাতীয় বেঈমান, সন্ধ্যার পরে রাত্রে সে ঘোষণা দিয়েছে আমি নির্বাচনে অংশ নেব। ফলে তাকে যেভাবে বিভিন্ন ধরনের মানে বিশেষণে ভূষিত করার চেষ্টা করেছে, বেগম জিয়ার ক্ষেত্রে এরকম কোনো অভিযোগ কখনো কেউ আনে নাই, আরেকটা কোনো অভিযোগ বিষয়, নেই। যদি আজকে মৃত্যুদিন আমরা ওইভাবে সমালোচনার কোনো বিষয় না, কোনো একটা প্রভাব রাখার ক্ষেত্রে, দলীয় প্রভাব রাখার ক্ষেত্রে জামাতের সাথে এক ধরনের জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং তার দল হিসেবে তারা পরবর্তীতে জামাতের সাথে সখ্য গড়ে তোলে এবং একসাথে নির্বাচন করে সংসদেও আসে। সেইটা আসলে এখনো মানে এই ধার তো মাঝে মধ্যে অনেকেই সমালোচনা করেন। এটা সমালোচনার দায় কিছুটা আসলে নেত্রী হিসেবে তার উপরে পড়ে কিনা? না, যেটা করেন। না তা মনে করি না। তার চেয়ে বড় কথা কি জানেন, একটা জিনিস আমাদের এখন বুঝতে হবে, আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ, পৃথিবীব্যাপী সবাই হয়তো এরকম ভাবছে, এখন আপনি আর ওই ডক্ট্রিন দিয়ে, সকল ইডিওলজি দিয়ে, থিওরি দিয়ে, ন্যারেটিভ দিয়ে মানুষকে, পার্টিকে, অর্গানাইজেশনকে বিচার করতে পারবেন না। আচ্ছা। এখন বরঞ্চ তার পারফরমেন্স আর তার প্রোগ্রাম দিয়ে বিচার করবেন। তো সেটা যদি করেন, এখন ধরে আমি কথার কথা বলি, আমি জেলে গেছি, জি। দুজন মানুষকে পেলাম, একটা আওয়ামী লীগ করে, একটা জামাত করে। আওয়ামী লীগের লোকটা আমার সাথে খারাপ ব্যবহার করলো, হুম, আর জামাতের লোকটা আমার সাথে ভালো ব্যবহার করলো। জামাতের লোকটা কিন্তু জানে যে আমি রাজনৈতিকভাবে জামাত পছন্দ করি না, হুম, তখন আমার মন কিছুটা দুর্বলতা হবে। হুম, এই যে ডাকসু সহ কয়েকটা ইউনিভার্সিটি ইলেকশনের সময় কি দেখা গেল, ভোট দিয়েছে এমনকি মেয়েরাও, হুম, কেন দিলে? তারা এই কাজ করেছে, স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছে, সেগুলো থেকে তারপরে দিলে। তারা বলে সেটা হয়তো তখনকার ব্যাপার ছিল, কিন্তু এখন তো তা দেখছি না, এরকম হয়তো। তো হুম, ওই পরিবর্তনের বিষয়টা হয়েছে জিয়া রহমান যখন এলেন, আসবার পরে উনি আসলে স্বাধীনতার বিরোধিতাকারী বলে যারা চিহ্নিত ছিল তাদেরকে নিয়েছিলেন দল গঠনের কাজে, আচ্ছা। এবং তাদেরকে পজিশনে দিয়েছিলেন। মানে হুম, মানে সবাই বলে না যে পাকিস্তানের প্রতিনিধি হয়ে শাহ আজিজ জাতিসংঘে গেছিলেন, তাকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। আবার এটাও ঠিক, জিয়া রহমান একজন যোদ্ধা ছিলেন, উনি একজন সেক্টর কমান্ডার ছিলেন। হুম, তো এইটা বেগম জিয়া এটা টেনে গেছেন তা তো ঘটে নাই। আচ্ছা। আগে উনি, থেকেই ছিল, হ্যাঁ, হ্যাঁ। এটা এরকম চলছিল। ওই চলার পরে উনি যখন দায়িত্ব পেয়েছেন, তখন উনি তাদেরকে আলাদা করেননি, বরঞ্চ আমি এরকম শুনেছি যে বেগম জিয়া কোনো কোনো সময় বলেছেন যে জামাতের লোকজনদের একটা কাজ দিলে ভরসা করা যায়, ওকে। মানে এরকম ওই বলেছেন। জায়গাটা। আমি এবার একটু শেষে, আমরা আলোচনার শেষের দিকে আরেকটু সংক্ষেপে একটা জিনিস জানতে চাই। যেটা এই সময়ের যে রাজনীতি, আপনি বললেন যে এই সময়ের পরিস্থিতি না হলে হয়তো এইভাবে মানুষ এক্সপ্রেসও করতে পারত না। ভারতের বিরোধী একটা আলোচনা শোনা যায়। আ কিন্তু আমরা অন্যান্য জায়গায়, যেমন অন্যান্য দেশ থেকে, চীন থেকে, পাকিস্তানের থেকে শোক জানানো হয়েছে। শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আসবেন। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও শোক জানিয়েছেন। নরেন্দ্র মোদিও শোক জানিয়েছেন এবং বলেছেন তিনি তার বার্তায় যে উন্নয়নের পাশাপাশি ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার গুরুত্বপূর্ণ অবদান সবসময় স্মরণ করা হবে। খালেদা জিয়ার বিষয়ে তিনি উল্লেখ করেছেন। সবগুলো মিলে আপনার এটি মনে হয় কি যে এটা খালেদা জিয়ার ক্যারিসমেটিক জায়গার জন্য, নাকি এটি সার্বিক অবস্থানটাই প্রকাশ পেয়েছে? এর মধ্যে বড় অংশ তো হচ্ছে যে ধরেন মানে এটা একটা প্রোটোকল টাইপের, আচ্ছা। বা এটা এক ধরনের মানে ডিপ্লোম্যাটিক ডর্মসের মতো হুম, হয়। তিনবারের প্রধানমন্ত্রী, জি। তো তার মৃত্যুতে তো শোকবাণী দেবেনই, এবং শোকবাণী দিলে কেউ খারাপ কিছু বলে না, ভালো বলে। তবে এই যে ধরেন নরেন্দ্র মোদী যেটা বললেন যে তার আমলে ভারত বাংলাদেশ সম্পর্ক আরো উন্নত হয়েছিল বা সেই চেষ্টা করেছিলেন, এটা একটা কোয়ালিফাই করে। হুম, এটার উপরে আলোচনা করতে গেলে তো লম্বা বিষয় হবে, কিন্তু আমি মনে করি যে বেগম জিয়া কোনো শত্রু তৈরি করেননি, আচ্ছা, বরঞ্চ তাদেরকে মিনিমাইজ করবার চেষ্টা করেছিলেন। খুবই স্পেশাল কোনো ম্যানুভারিং ছিল আমি তা দেখি না। আচ্ছা। মানে ধরেন যে একটা
অনেক সময় হয় না কোনো নেতা বা নেত্রী একটা ক্রাইসিস দেখে নিজের চিন্তার ভিত্তিতে ওটাকে ফেস করেন, এগিয়ে যান, সমাধান করেন। এই রকম কোনো ম্যানুভারিং তার ছিল না, বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে উনি একটু নাইভিটির পরিচয় দিয়ে সারল্যের পরিচয় দিয়েছেন। সেই হিসাবে আমার মনে আছে দুটো একটা ঘটনা। তো আমি আলোচনার আমরা একেবারেই শেষ প্রান্তে আমার সবশেষ একটা মানে মন্তব্য চাইবো আপনার কাছ থেকে। সেটি হচ্ছে তিনি এমন একটা সময় খালেদা জিয়া এমন একটা সময় মারা গেলেন যখন দেশে আর কয়েকদিন পরে নির্বাচন। সেটার এক ধরনের প্রস্তুতি চলছে। বিএনপির মধ্যে যেমন সারা দেশে অন্যান্য দলের নির্বাচন কমিশন সবাই সরকারও প্রস্তুতি নিচ্ছে। এরকম একটা সময় চলে গেলেন এবং ঠিক তার কয়েকদিন আগে তার ছেলে এবং বিএনপি নেতা তারেক রহমান দেশে আসলেন। এই তার মৃত্যুর প্রভাবটা একই সাথে বিএনপির উপরে, একই সাথে এবারের নির্বাচনে আপনি কতটা দেখেন? যদিও প্রেডিকশন এর বিষয়ে আপনার রিজার্ভেশন আছে, তারপরেও এটা জানতে চাই। মানে রাজনীতিবিদ হিসেবে আপনি কতটা দেখতে পান? মানে আমি একটা বিষয় বলি যেটা ঠিক আমার হিসাবের মধ্যে এরকম ছিল না। জি। আপনাদের পত্রিকাও লিখেছে তারেক রহমানের প্রত্যাবর্তন অবিস্মরণীয় ব্যাপার একটা। আমি নিজেও না এত বিশাল ব্যাপার বুঝতে পারিনি। আচ্ছা। আমি বরঞ্চ ধরেন যে এই পরিবর্তনের পরে গত 15 মাস জি। বিএনপির দলগত পারফরমেন্সে মানুষকে ক্রিটিক্যাল বেশি দেখেছি। হুম। সেই হিসেবে যখন তারেক রহমান আসছেন, মানে আমার একটা মিশ্র ভাব ছিল, কি হবে দেখতে হবে। এর আগে এরকম একটা জানাজা হয়েছে বিশাল, সেটা নিয়ে অনেকে ভেবেছে এত বড় কি হবে তারটা, কিন্তু সব দুকুল ছাপি একটা বিষয়। এবং তারপরে উনি যে 2-3 দিন ঘোরাফেরা করেছেন, এখানে গেছেন, একই জিনিস দেখা গেছে। এটা বলতে পারেন, যদি আমি অবজার্ভ করেছি, তাহলে আমি তো উনি যেদিন এয়ারপোর্টে নামে ইয়েতে আসলেন 300 ফিটে, জি। আমি মঞ্চ পর্যন্ত যেতে পারি, অনেকদূর গেছি, তারপর যেতে পারি নাই। তো সেই সময় আমার মনে হয়েছে স্বতঃস্ফূর্ত সাধারণ মানুষ কম। আচ্ছা। অনেক মানুষ, মানে সে তো বলবারই দরকার নাই, কিন্তু স্বতঃস্ফূর্ততা বা সাধারণ জনগণ একটা ভিন্ন জিনিস, ওইটা দেখি নাই। কিন্তু তারপরে আমি যেগুলো দেখছি, ধরেন আজকেও যেটা দেখলাম তাদের পার্টি অফিসের সামনে কিংবা আপনার হসপিটালের সামনে বা সাধারণ মানুষের মধ্যে রিয়াকশন দেখছি, এবং এটার মধ্যে আমি জনগণের স্বতঃস্ফূর্ত একটা প্রকাশ দেখছি। আমার মনে হয় এটা পজিটিভ রেজাল্ট ফেলতে পারে। কিন্তু খুবই ভাইটাল হচ্ছে এই সময়ের মধ্যে বিএনপি লিডারশিপ আন্ডার দি লিডারশিপ অফ তারেক রহমান এটা কতখানি ক্যাশ করতে পারে, এগিয়ে দিতে পারে। মানে ওনারা 2 বার যদি পজিটিভ এগোয়, সেটা হয়তো 2 দিতে পারে। আচ্ছা। কিন্তু ভুল হলে সেটা তাদের কিছু যুক্ত করবে না, নেগেটিভ হতে পারে। খুবই ক্রিটিক্যাল জায়গা মনে করি। এটা কেবল বেগম জিয়ার নামেই পার হয়ে যাবে এরকম বোধহয় হবে না। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য মাহমুদুর রহমান মান্না আপনাকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজকে সারা দেশের মানুষের গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার সব জায়গায় এই আলোচনাটাই খালেদা জিয়ার মৃত্যু, এবং আপনারা জানেন আগামীকাল তার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আগামীকাল তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে। এই সবকিছুর আপডেট এবং বিশ্লেষণ জানতে আমাদের সঙ্গে থাকুন। দেখুন প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্মে। আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন বার্তা কক্ষে, আপনাদের সবাইকে ধন্যবাদ।